আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আহ, সেটা আসলে বাংলাদেশের জন্য খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা। সেটা হচ্ছে গতকালকে মাইলস্টোন স্কুলের ভবনের উপরে যে বিমান দুর্ঘটনা ঘটে, এবং যেটার কারণে কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি অসংখ্য ছাত্রছাত্রী সহ শিক্ষিকা মারা গিয়েছেন এবং অনেকেই কিন্তু আহত হয়েছেন। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, আসলে এখানে কার দায় এবং এই বিষয়গুলো নিয়ে আসলে জবাব কে দিবে, এবং এটা ভবিষ্যতে যেন আর না ঘটে এক্ষেত্রে আমাদের আসলে কি কি করণীয় রয়েছে, এবং গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নুসরাত জাহান জেরিন। তিনি গ্লোবাল ডিবেট ফোরামের ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবং আমি গ্লোবাল ডিবেট ফোরামের প্রেসিডেন্ট এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। শুরুতেই জেনাবু, আমি আপনার কাছে যাচ্ছি। একেবারে শুরু থেকে যদি বলি যে এই যে ঘটনাটি ঘটলো, এই ক্ষেত্রে আসলে মানে কেন এই ঘটনাগুলো ঘটে বাংলাদেশে, বা কি কারণে আসলে ঘটলো, এবং এই ক্ষেত্রে আসলে কার দায় থাকতে পারে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। এখন কালকে যে ঘটনা, এই ঘটনার পেছনে আসলে কাকে দায় দিব তা বলা মুশকিল। এখানে অনেকগুলো এন্টিটি একসাথে ফেল করেছে। প্রথমে যদি আমরা আলোচনা করি এখানে বিমান নিয়ে, বিমানের প্রযুক্তি নিয়ে, আমরা জানি যে গতকাল যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চীনের মডেল FT7 BGI এর একটি বিমান। আম, এই বিমানটি খুবই পুরাতন প্রযুক্তির একটি বিমান। বাংলাদেশে এর আগেও অনেক বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা জানি বাংলাদেশে 54টির মতো যুদ্ধ বিমান রয়েছে বর্তমানে, আর বেশিরভাগই সেই আগের প্রযুক্তির বিমান। বাংলাদেশে এই বিমান বিধ্বস্তের ঘটনা খুবই সাধারণ, মানে খুবই কমন একটি ঘটনা। কয়েক বছর পর পরে আমরা শুনতে পাই। এতে অনেক সময় পাইলট আহত হয়, অনেক সময় নিহত হয়। যেটা আমরা এই বছরই মেতে দেখেছিলাম যে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল, যেখানে আসিম জাওয়াদ নামের পাইলট নিহত হয়। এর আগে 2018 সালে একটি বিমান আম, বিধ্বস্ত হয়, এটা সেম প্রযুক্তির F7 BG। সেখানে আরিফ আহমেদ নামের একজন পাইলট, তিনি নিহত হন। যে টাঙ্গাইলের মধুপুরে হয়েছিল, আর খুব সম্ভবত একই প্রযুক্তির। তো আমরা দেখছি যে সেই প্রযুক্তিরই কালকে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে 2015 সালেও এই একই প্রযুক্তির বিমান F7, সেটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল। সেখানে তাহমিদ পাইলট ছিলেন, তিনি নিখোঁজ হয়ে যান। তো আমরা দেখছি যে এই একই ধরনের একই মডেলের বিমান বারবার বিধ্বস্ত হয়েছে। এগুলো খুবই আসলে মানে প্রাচীন বা খুবই পুরাতন প্রযুক্তির বিমান, যা বর্তমানে খুব কম দেশ এসব ব্যবহার করে। তো এইখানে আমরা বিমানের এই মডেলের এই প্রযুক্তির দায় কিছুটা দিতে পারি। হতে পারে যেটি আসলে কারিগরি ত্রুটি ছিল, যেহেতু খুবই পুরাতন বিমান। এখন বিমানটিকে আসলে মেনটেনেন্স হতো কিনা, ঠিক মতো মেরামত হয়েছে কিনা, সেটা আমরা জানি না। যদিও বিমান বাহিনীর প্রধান গতকাল বলেছেন যে প্রযুক্তি পুরাতন হলেও তাদের বিমানে কোনো ত্রুটি ছিল না, এসব বিমানগুলো ওয়েল মেনটেনেন্স, তিনি বলেছেন। আমরা জানি না আসলে এখানে আম, দায় বিমানের আছে নাকি, এছাড়াও পাইলটের কোনো গাফিলতি আছে নাকি তা আমরা বলতে পারবো না। কালকে তিনি অনেক জল্পনা কল্পনা করা হয় যে পাইলট, প্রথমে বলা হয় পাইলট ইজেক্ট করেনি, তারপরে বিভিন্ন প্রত্যক্ষদর্শী জানায় যে সে আগে ইজেক্ট করেছিল। কিন্তু আম, বিমান বাহিনীর কিছু মানুষ জানায় যে তাদের সাথে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিল। আম, যে গতকাল যে পাইলট নিহত হয় তৌকির আহমেদ, তিনি যোগাযোগ করেছিলেন যে বিমান আর উপরের দিকে যাচ্ছে না, বিমানে কোনো ত্রুটি রয়েছে। তখন তারা তাকে বলে ইজেক্ট করতে, কিন্তু তিনি তখন ইজেক্ট করেননি। তিনি চেষ্টা করেছিলেন হয়তো জনবহুল আম, এই এলাকার বাইরে নিয়ে যে সেটিকে অবতরণ করানোর, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তাই কিন্তু তিনি সেই স্কুলের সাথে বিধ্বস্ত হওয়ার আগেই রিজেক্ট করেছিলেন। তো আমরা জানি না এটা তার কোনো গাফিলতি বা ত্রুটি আছে কিনা এতগুলো বাচ্চার, এতগুলো মানুষের জীবনহানির পেছনে। এরপরে আমরা যদি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি যে এরকম একটি স্থানে এই কলেজটি তৈরি হলো কেন, বা এরকম একটি স্থানে বেজ, মানে এই ফাইটার জেটের একটি বেস তৈরি হলো কেন। এখানে আমরা বিভিন্ন মাধ্যম থেকে যা জেনেছি যে বেজের আগে বেজ আগে থেকে এখানে তৈরি ছিল, এখানে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ আগে থেকে হতো। এই মার্স্টোন স্কুল ও কলেজটি পরে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে তারা এরকম একটি ঝুঁকিপূর্ণ স্থানে কলেজ প্রতিষ্ঠিত করেছে। এখন চাইলেই কলেজ প্রতিষ্ঠিত করা যায় না, এর জন্য রাজুক সহ
এই বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন লাগে, তারা কিভাবে এরকম একটি স্থানে এরকম একটি বড় প্রতিষ্ঠান তৈরি করতে দিল? সেক্ষেত্রে অবশ্যই এইসব প্রতিষ্ঠানের দায় আছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। কিভাবে দিল? তৎকালীন যে প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের একজন সুবিধাবাদী ছিলেন, উনি কি এখানে তারও দায় আছে? তিনি এটা জানার পরও যে এই এলাকাটি সংরক্ষিত এলাকা, এইসব এলাকায় কখনো এরকম প্রতিষ্ঠান তৈরি করতে হয় না, তারপরেও তিনি এখানে প্রতিষ্ঠান তৈরি করেছেন, এক্ষেত্রে তারও দায় রয়েছে। এছাড়া যদি আমরা প্রযুক্তির কথা বলি, আমরা দেখতে পাই যে 2018-22 অর্থ বছরে বাংলাদেশে সামরিক অস্ত্র উৎপাদনের মানে সামরিক অস্ত্র আমদানির জন্য বরাদ্দ 50%-এরও কম, মানে কমে গিয়েছে। এর মানে হলো যে তারা, যদিও দেখা যায় যে প্রত্যেক বছর এইসব খাতে বাজেটের বরাদ্দ বাড়ে, কিন্তু আনুপাতিক হারে এইসব অস্ত্র আমদানির ক্ষেত্রে বাংলাদেশের বিমান বাহিনী এবং অন্যসব বাহিনীর আম, আধুনিকায়নের ক্ষেত্রে খুবই কম বরাদ্দ দেয়া হয়। এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন আম, প্রশাসনের জন্যই বেশি পরিমাণ বরাদ্দ হয়, তাদের তাদের এই যে বিভিন্ন বাহিনী আছে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য বরাদ্দ হয় ঠিকই, কিন্তু বাংলাদেশে এসব প্রযুক্তি দিয়ে বিমান বাহিনী নৌবাহিনী আধুনিকায়নের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না। বারবার এরকম দুর্ঘটনা ঘটার পরও যখন বিমান বাহিনী কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, এর পরিপ্রেক্ষিতে আজকের এই ভয়াবহ দুর্ঘটনা। তারা যদি আগে এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিত, তারা যদি এই স্কুল প্রতিষ্ঠার পরে এখান থেকে বেশ সরিয়ে নিত, বা তারা যদি বিমান বাহিনীতে নতুন বিমান লাগবে এর জন্য বরাদ্দর জন্য আবেদন করতো, এটা নিয়ে তারা সোচ্চার হতো, তারা যদি অন্য খাতে কমিয়ে এই দিকে বেশি ফোকাস দিত, তাহলে হয়তো বা এরকম একটি ভয়াবহ মর্মান্তিক মর্মান্তিক ঘটনা আমাদের দেখতে হতো না। আশা করছি যে এইসব ক্ষেত্রে সরকার, বর্তমান যে সরকার আছে বা সামনে যেই নির্বাচিত সরকার আসবে, তারা এই বিষয়ে ভালো পদক্ষেপ নেবে, এই বিষয়ে তারা দৃষ্টিপাত করবে। কারণ এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অবস্থা কি পরিমাণ ভঙ্গুর। যে একটি আমাদের সবাই থেকে উড়ন্ত কফিন বলছে, এই ভাঙ্গাই বলছে যে এই ধরনের যুদ্ধ বিমান যেটা দিয়ে আমরা প্রশিক্ষণ নিতে পারি না, সেটা দিয়ে আমরা যুদ্ধ করব কিভাবে? তো এই ক্ষেত্রে অবশ্যই বর্তমান যে সরকার এবং সামনে যে সরকার আসবে, এইসব পলিসি মেকারদের অবশ্যই ভালো ডিসিশন নিতে হবে। যুদ্ধ বিমান ক্রয় করা খুবই একটি লেন্থি প্রসেস, কিন্তু এই প্রসেসটা অবশ্যই চালু করতে হবে। কারণ এখন আমাদের হয়তো বা কোনো দেশের সাথে যুদ্ধ সংগ্রাম চলছে না, কিন্তু ভবিষ্যতে আমাদের এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এর জন্য আমাদের এখন থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ধন্যবাদ। জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন। আপনি যেটা বলছিলেন যে আসলে এই যে আমাদের যে যুদ্ধ বিমান F7, এটাকে কিন্তু আসলে অনেকেই চীনের ভাঙার হিসেবে উল্লেখ করছে, এবং যেটা কিন্তু বাংলাদেশের এয়ার সিস্টেম বা বিমান বাহিনীর জন্য কিন্তু একটা লজ্জার বিষয়। কারণ হচ্ছে এই বিমানগুলো কিন্তু 2013 সালের পর থেকে কিন্তু আর সেরকম ভাবে ব্যবহার করা হয় না। অন্যান্য দেশের কথা যদি বলি বা বিক্রয় বা কিনেও না অন্যান্য দেশ, বাট বাংলাদেশে কিন্তু এখনো 25 সালে এসেও কিন্তু আসলে এটা ব্যবহৃত হচ্ছে, এবং ট্রেনিং এর ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হচ্ছে। এখন ধরেন হুট করে যদি মায়ানমার কিংবা ভারতের সাথে বাংলাদেশে যদি একটা যুদ্ধ লাগে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যুদ্ধ বিমানগুলো দিয়ে কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে আসলে রক্ষা করা যাবে না। এবং 2001 থেকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এই F7 এই মডেলের বিমানটি 5 বার বিধ্বস্ত হয়েছে। গত 4 বারে কিন্তু আসলে শুধুমাত্র পাইলট মারা গিয়েছে। তবে এইবারে কিন্তু আসলে আমরা যেহেতু গত 4 বার থেকে কোনো ধরনের শিক্ষা নেই নাই, তাই এইবারে কিন্তু আসলে আমাদের একেবারে বলবো দুর্ভাগ্য যে পাইলটের সঙ্গে সঙ্গে কিন্তু আসলে অনেকগুলো স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষিকা মারা গিয়েছেন। সম্ভবত এখন পর্যন্ত সেই সংখ্যাটা 27 বলা হচ্ছে গণমাধ্যমগুলোতে, তবে এটা আসলে আরো বেশি কিনা সেটা আমরা এখনো জানি না। তো এই যে ঘটনাটা ঘটলো, এবং দেখেন এই যে আপনি আসিম রেওয়াদের কথা বলছিলেন, সেই সময়টা আসলে উনি কোনোভাবে কিন্তু বিমানটাকে কিন্তু আসলে নদীতে ল্যান্ড করিয়েছিলেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে, এবং অবশেষে কিন্তু তিনি শহীদ হন। সেটাও কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা ছিল বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। আবার এই কিছুদিন আগে কিন্তু আমরা ভারতে দেখেছি একটা যাত্রীবাহী একটি বিমান কিন্তু আসলে আপনার বিধ্বস্ত হয়েছে। তো তারপরে যদি আসলে বাংলাদেশ বিমান বাহিনী যদি এগুলো থেকে আসলে শিক্ষা না নেয়, বা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি এই বিষয়গুলোতে যদি আসলে নজরদারি না বাড়ায়, তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আবারও ঘটবে। এবং দেখেন আমরা শিক্ষা নেই বলে কিন্তু আজকে এতগুলো প্রাণহানি
প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই এত পুরনো মডেলের বিমান কেন এখনো বাংলাদেশ বিমান বাহিনীতে এটা ব্যবহৃত হচ্ছে, এবং এই যে ঢাকার আকাশে কেন বা এত ঘনবসতিপূর্ণ একটা এলাকায় কেন এই ধরনের প্রশিক্ষণ বিমান দিয়ে আসলে প্রশিক্ষণ করানো হবে? কারণ হচ্ছে বাংলাদেশে আপনি যদি যশোর বা অন্যান্য যে নদী কেন্দ্রিক এলাকা বলেন বা সমুদ্রের আশেপাশে যেগুলো আছে ওগুলোতে যদি আসলে প্রশিক্ষণ দেওয়া হয়, তাও এটা কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং করলেও সেটা সমুদ্রের মধ্যে গিয়ে পড়বে বা ফাঁকা মাঠে পড়বে, কৃষি জমিতে পড়বে। সেক্ষেত্রে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটবে না, এবং প্রায় অনেক সময় দেখা যায় যে এই প্রশিক্ষণরত বিমানগুলো কিন্তু আসলে বিধ্বস্ত হয়। তবে সেক্ষেত্রে কিন্তু কোনো আপনার কোনো ধরনের হতাহতের বা নিহতের বা ঘটনা ঘটে না, হয়তো বা পাইলট কিছুটা আহত হন। কিন্তু যেহেতু একটা ঘনবসতিপূর্ণ একটা এলাকায় আসলে এই ধরনের ঘটনা ঘটেছে বলেই কিন্তু আজকে এই অবস্থা। এরপরে আপনি দেখেন প্রত্যেকটি বিমানে কিন্তু একটি ব্লাক বক্স থাকে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু সর্বশেষ পাইলটের সঙ্গে এয়ারবেজের কি ধরনের কথা হয়েছে বা কেন আসলে বিমানটির দুর্ঘটনা এরকম ধরনের একটা পরিস্থিতি ঘটলো সেটা কিন্তু এখন পর্যন্ত খুব স্পষ্টভাবে জানানো হয়নি, বা ব্লাক বক্সে আসলে পাইলটের সাথে আসলে এয়ারবেজের কি ধরনের কথোপকথন সর্বশেষ হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। এবং এই যে গত ১৫ বছর যাবত আমরা যদি দেখি যে বাংলাদেশের এই আপনি যেটা বলছিলেন যে আসলে বাজেট যেটা কমে আসছে, যে আমরা আসলে অস্ত্র কেনার ক্ষেত্রে আমাদের বাজেটটা খুবই কমে আসছে। তো এই জায়গাটা আসলে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটেছে? যদিও এটা গত সরকারের সময় করা, কিন্তু গত সরকারের সময় যারা আসলে এই বিমান বাহিনীর যারা অফিসার ছিলেন বা মন্ত্রণালয়ে যারা আসলে ছিলেন, যারা এই জিনিসগুলো দেখাশোনা করেন, তাদের আসলে যদি আমরা ডাটা গুলো আসলে কালেক্ট করি বা কোথায় কোন ধরনের ব্যয় হয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা বাকি বিষয়গুলো কিন্তু আসলে বুঝতে পারবো। এবং গতকালকে যখন আসলে এই যে ঘটনাটি ঘটলো, আমরা যদি দেখি যে এরপরে আসলে এই যে ছোট, ছোট বাচ্চারা আগুনে পুড়ে যাওয়ার পরে দৌড়াদৌড়ি করছিল, তাদেরকে সাহায্য না করে উৎসুক জনতা সেখানে এক ধরনের পিকনিক বানাতে গিয়েছে। কেউ ফুচকা খাচ্ছে, কেউ ঝালমুড়ি খাচ্ছে। আবার হলুদ সাংবাদিক যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের ভিডিও ছবি তুলছে। এরপর আমরা দেখেছি যে আসলে রিক্সা ভাড়া ডাবল ৩ গুণ ৪ গুণ দেওয়া হচ্ছে। সিএনজি ভাড়া ৳২০০ র জায়গায় ৳১,০০০ বলা হচ্ছে। তো এই যে বাঙালি জাতির মধ্যে একটা যে অবস্থা দেখেন, আ এক এক এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটার পরে আমাদের যে আসলে যে করণীয় যেটা ছিল আমরা কিন্তু সেটা করিনি। আবার আপনি দেখেন যে বাংলাদেশের রাজনীতিটা সব জায়গায় প্রভাব খাটানোর চেষ্টা করে। গতকালকে এই ধরনের ঘটনার পরে রাজনৈতিক ব্যক্তি যারা রয়েছেন তারা যদি আহতদেরকে দেখতে যায় তাদের দরকারই থাকতো, তারা ২ দিন পরে গিয়ে হাসপাতালগুলোতে দেখাশোনা করত। তারা গতকালকে সারা রাস্তা জ্যাম ছিল, হাসপাতালগুলোতে ভিড় ছিল। সেই জায়গাটায় তারা নিজস্ব প্রোটোকল নিয়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছে এবং ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়েছে। এবং গতকালকে রাতে আমরা চট্টগ্রামের যেটা দেখেছি আসলে, যে চট্টগ্রামের ২ টি ছাত্র সংগঠন কিন্তু নিজেদের মধ্যে মারামারি করেছে, হতাহতের ঘটনাও ঘটেছে। দেখেন এইরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশের রাজনীতি কতটা অস্থিতিশীল। এরপরে আমরা যদি দেখি যে গতকালকে কিন্তু আসলে ডক্টর মারুফ জয়েন্ট ডিরেক্টর ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট তিনি বারবারই বলছিলেন যে আসলে ২৪ ঘন্টা হওয়ার আগে পর্যন্ত কোনো আগুনে পুড়ে যাওয়া রোগীকে আমরা রক্ত দেই না। তারপরে কিন্তু আসলে উৎসুক জনতা হাসপাতালগুলোতেও গিয়ে কিন্তু আসলে ভিড় জমিয়েছে এবং অনেকেই না বুঝে কিন্তু রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে গিয়েছে। তারপরে আমরা যদি দেখি যে গতকালকে এই ধরনের একটা কর্মকাণ্ড হওয়ার পর যেহেতু আজকে এইচএসসি পরীক্ষা ছিল এবং প্রত্যেকেই আসলে বলছিল যে এইচএসসি পরীক্ষাটা যেন না নেওয়া হয়। তারপর আমরা দেখতে পেয়েছি যে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের যে একটা গাফিলতি, যে তারা বিকেলে বা সন্ধ্যার মধ্যে আসলে কোন ধরনের সিদ্ধান্ত তারা জানায়নি। অর্থাৎ শিক্ষার্থীরা মানসিকভাবে এতটা আপনার মেন্টালি ট্রমাটাইজড ছিল। এরপরেও যে আসলে কেন এই ধরনের পরীক্ষাটা তারা মানে নেওয়ার তারা বন্ধের তারা বা স্থগিত করার ব্যবস্থা তারা দিনের বেলায় নেয়নি, এটা এক ধরনের ব্যর্থতা। যে কারণে আমরা দেখেছি যে আজকে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা সচিবালয় কিন্তু আসলে ঘেরাও করা হয়েছে, এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে গতকালকে যে সচিবের কথা বলা হচ্ছিল যার কারণে আসলে পরীক্ষা স্থগিত করা যায়নি, রাতে স্থগিত করতে হয়েছে, সেই সচিবকে প্রত্যাহার করা হয়েছে এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু ছাত্ররা সচিবালয় ঘেরাও করেছে। এখন দেখেন এত বড় একটা ঘটনা গতকালকে ঘটেছে, অথচ আজকে আবার এই ধরনের একটা chaos তৈরি হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা গিয়ে গাড়ি ভাঙচুর করেছে, পুলিশকে পিটিয়েছে। সচিবালয়ের মতো বাংলাদেশে যেটাকে মস্তিষ্ক বলা হয় সেরকম একটা জায়গায় গিয়ে কিন্তু আসলে মারামারির ঘটনা আজকে আমরা দেখছি। এবং এই জায়গাটা কিন্তু গত সরকারের যে দোসর বা সমর্থক যারা ছিল তারা এই সুবিধাটা হাসিল করে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টির আমরা ব্যবস্থা দেখছি। এবং সবথেকে মজার বিষয় আপনি দেখেন, মানে এটা মানে কতটা লজ্জাজনক একটা বিষয় যে, যে দল আসলে গত জুলাই আগস্টে গণহত্যা চালালো, যাদের নির্দেশে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের উপরে আসলে নির্বিচারে হত্যা করলো, সেই দলের সমর্থকরা ছাত্র জনতার উপরে নির্বিচারে হত্যা করেছে। সেই সময়টা তারা কোনো ধরনের পোস্ট দেয়নি, কোনো ধরনের দুঃখ প্রকাশ করেনি। অথচ গতকাল
গতকাল থেকে তারা এমন এক ধরনের রাজনীতিতে নামলো যে মানে 1 ঘন্টা মানে ঘন্টা বলবো না, যে কয়েক মিনিট পর পরই তাদের সমর্থকদের বিভিন্ন পেজ আইডিতে পোস্ট দিচ্ছে, সম্বেদনা জানাচ্ছে এবং সবকিছু দোষ চাপাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। অথচ এই যে দুর্ঘটনা আজকে ঘটেছে এটার জন্য দায়ী কিন্তু সব থেকে বেশি কিন্তু এই আগের যে সরকার ছিল, স্বৈরাচার সরকার, তার। তো এই যে ঘটনাগুলো ঘটে এবং যখনই বাংলাদেশে কোনো একটা দুর্ঘটনা ঘটে, প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাই যে পলিটিক্যালি একটা প্রভাব বিস্তারের ঘটনা আমরা দেখতে পাই। এবং এই যে হতাহতের যে ঘটনাগুলো, যেটা আসলে আরো কমানো যেত, সেই জায়গায় দেখা যায় যে এই ধরনের আসলে আরো অসুবিধাও হয় এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল একটা পরিবেশ আসলে বিরাজমান থাকে। তো আমি আপনাকে বলবো যে এই ঘটনাগুলো আসলে ভবিষ্যতে যেন আর না ঘটে, এই ধরনের কোনো দুর্ঘটনা, সেটা যে কোনো জায়গায় আগুন লাগা হোক বা এই প্রশিক্ষণ নিতে গিয়ে কোনো বিমান দুর্ঘটনা থেকে অন্য যে কোনো ঘটনা, কিংবা একটা দুর্ঘটনা হওয়ার পরে যে পরিস্থিতিগুলো আজকে কিংবা গতকালকে তৈরি হয়েছে, এইগুলো যেন আসলে না হয়। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, বা জাতি হিসেবে বা জনগণের আসলে এই জায়গাটা আসলে কি ধরনের ভূমিকা রাখা দরকার বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, হ্যাঁ, তুমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছো। এখানে উম এখানে যে এখানে মানে আজকের যে পরিস্থিতি, কালকে তো দুর্ঘটনা ঘটেছে, এর পিছনে দায়ী ছিল আজকের যে পরিস্থিতি, এর পিছনে দায় কার? এখানে আম, সকাল থেকে দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করছে, সচিবালয়ের সামনে আন্দোলন করছে বিভিন্ন দাবিতে। তো এটা গতকালের রাতের কথা যদি বলি, যে গতকাল তো আমরা দেখেছি যে যেরকম অনেক মানুষকে দেখেছি, বিভিন্ন স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসেছে মানুষকে সাহায্য করার জন্য। তারা একদম সকাল এই দুর্ঘটনার পর থেকে একদম রাতে আম, এই বাচ্চাদের বা তাদের বাবা মাদের খুঁজে পেতে সাহায্য করছে, বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করছে, আমরা এরকম মানবিক দিকেও দেখেছি। অপরদিকে আমরা দেখেছি যে উৎসুক জনতা কোনো কারণ ছাড়া এইসব জায়গায় যাচ্ছে, ভিড় করছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি বিভিন্ন উপদেষ্টাও এরকম আম, মানে এরকম মুহূর্তে যে যেখানে 2 মিনিটের জন্য কারো জীবন যেতে পারে, সেই মুহূর্তে তারা এইসব হসপিটালে যাচ্ছে, যেখানে আম, তাদের কারণে অনেক বেশি ভিড় হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রোটোকল নিয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের মানে যারা দেশের এত বড় পজিশনে আছে বা বা যারা সামনে যাবে, বিভিন্ন রাজনৈতিক দলে আছে, তারা যদি আম, এরকম কাজ করে, যদি তারা এইসব জিনিস মাথায় না রাখে, তারা যদি এভাবে ডিসিশন নিতে ভুল করে, তাহলে এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক। এর পাশাপাশি কিছু মানুষ না বুঝে গিয়েছে, কিছু মানুষ ইচ্ছা করেই গিয়েছে। আর বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে বিভিন্ন ভিউ ব্যবসায়ী আছে যারা এরকম মুহূর্তের ভিডিও করে সেগুলো ছড়িয়ে দিতে চায়। তো তারা সারাক্ষণ ক্যামেরা হাতে থাকে। যতই আমরা বলি না কেন যে আপনারা এখান থেকে যান, এখানে আহ আহ, স্বাস্থ্য সেবার বিঘ্ন হচ্ছে, কিন্তু তারা যাচ্ছে না। তারা তাদের কাছে তাদের এই ভিউ বেশি। এক্ষেত্রে আমাদের নৈতিকতার অধঃপতন দায়ী, অবশ্যই দায়ী। এখন গতকাল রাতে যেটা ঘটেছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত। এখন এটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আছে। কেউ বলেছে যে স্থগিত করার প্রয়োজন নেই, কেউ বলেছে যে শুধু ঢাকা বোর্ড করুক, কেউ বলছে না সবাই করুক, মানে সব বোর্ডে করুক, কারণ সবাই ট্রমাটাইজড। এখানে বিভিন্ন মতবাদ আছে, কিন্তু যাই হোক, তাদের যে কোনো মতামত নিতে হলে সেটা অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে হবে। যেখানে সকাল 10টায় পরীক্ষা, সেখানে যদি রাত 10টার মধ্যে তারা না জানাতে পারে যে আগামী দিন পরীক্ষা হবে নাকি হবে না, সেটা তো আসলে কোনোভাবে কাম্য নয়, কোনো দেশ এভাবে আসলে রান করতে পারে না। এখানে শিক্ষা উপদেষ্টার সাথে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন আম, শিক্ষার সাথে জড়িত যারা আছে, অনেকেই যোগাযোগ করেছিল, বলেছিল যে পরীক্ষাটি স্থগিত করতে। কিন্তু সেখানে যে শিক্ষা সচিব আছে, যে আমলারা আছে, তারা বলেছে না, এটা স্থগিত করার মতো কোনো ইস্যু নয়। এই ইস্যুতে এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে না। এরপর আমরা যখন ছাত্র উপদেষ্টার সাথে যোগাযোগ করি, আসিফ মাহমুদের সাথে, তিনিও শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করে তাকে পরীক্ষা স্থগিত করতে বলে। পরবর্তীতে মাহফুজ আলমও তার সাথে যোগাযোগ করে, এছাড়া বিভিন্ন উপদেষ্টা তার সাথে যোগাযোগ করে, কিন্তু তিনি এবং তার যে সচিব, বিশেষ করে তার যে আমলা, তার যে সচিব রয়েছে, তারা হলো আম, এই বিষয়ে অনড় ছিল যে এটা পরীক্ষাটা কোনোভাবেই তারা স্থগিত করবে না। পরবর্তীতে রাতে আম, অনেকক্ষণ চেষ্টা করার পর যখন স্থগিত করেনি,
তখন শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে সবাই এটা নিয়ে আওয়াজ তোলা শুরু করে। তার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ, মাহফুজ আলম তারা উপদেষ্টার বাড়িতে যেয়ে তারপর তাকে এই বিষয়ে তার সাথে ডিসকাস করে এবং তাকে এসএসসি পরীক্ষা স্থগিত করতে বলে। এরকম ছোট একটা ডিসিশন, এটা খুবই ছোট একটা ডিসিশন দেশে যা চলছে সেই তুলনায়। এরকম একটা ছোট একটা ডিসিশন নেওয়ার জন্য যদি পুরো উপদেষ্টা মন্ডলী লাগে, যদি শিক্ষা উপদেষ্টা সচিবের কথাই চলে, তাহলে সেই শিক্ষা উপদেষ্টা আসলে কতটুকু শিক্ষার্থী বান্ধব, আমাদের সেই প্রশ্ন থেকে যায়। যাই হোক, তো আজকে সেই শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আশা করি শিক্ষা উপদেষ্টা এর থেকে ভবিষ্যতে শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। আমলার সে যে আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে এসএসসি পরীক্ষা স্থগিত করতে চায়নি, এরকম কোন ধরনের টালবাহানা আশা করি সামনে তিনি করবেন না। কারণ আহ তিনি অনেক পরে উপদেষ্টা মন্ডলীতে এসেছে, তার থেকে সবার অনেক বেশি আশা ছিল। কারণ এর পূর্বে সে শিক্ষা নিয়ে অনেক ধরনের কাজ করেছেন, তো সবাই তার প্রতি একটা আশা আছে যে তিনি শিক্ষার বিস্তারে কিছু করবেন, তিনি এটা করেননি। সেটা আবার আরেক আলাপ, সেটা সেই আলাপে হয়তো বা আমরা আরেকদিন যাব যে আসলে উপদেষ্টারা কতটুকু শিক্ষার্থী বান্ধব, কতটুকু আসলে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এরপরে আজকে যেটা ঘটেছে যে ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীদের দেখা গেছে যে এই যে সচিবালয় তার সামনে তারা আন্দোলন করছে, তারা সরকারের পতন চাচ্ছে, আরো বিভিন্ন ধরনের অযৌক্তিক বিভিন্ন দাবি তুলছে। আসলে এটা হওয়ারই ছিল, কারণ 5ই আগস্টের পরে এই যে পতিত যে স্বৈরাচার, সে যে সরকার ছিল, তার যে দোসররা ছিল, তাদের প্রধান যে মোটিভ ছিল সেটা ছিল হলো যে এই দেশকে কোনো না কোনোভাবে অস্থিতিশীল করে তোলা। তো যে কোনো বিষয়ে, যে কোনো ইস্যুতেই তারা সেটাকে অবশ্যই বড় করে তুলবেন, সেটা আমরা জানি, সেটা অবশ্যই উপদেষ্টারাও জানে। এটা জানার পরও আম, এই এই যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ, এদের যে নেতা কর্মী তারা এখনো বাহিরে আছে, তাদের ইনফরমেশন আমাদের কাছে আছে, যে আমরা দেখে বলে দিতে পারি সে আওয়ামী লীগের ছিল। আমরা ইনফরমেশন বের করে ফেলেছি, সে এই দুনিয়া কলেজের এই শিক্ষার্থীর নাম এটা, সে ছাত্রলীগের এই পদে ছিল। কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা, সে এখন পর্যন্ত সেটা বের করতে পারে না, সেটা কি কোনোভাবে বিশ্বাসযোগ্য? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত 1 বছর হয়ে গেছে প্রায়, এখনো কিভাবে মানে বড় বড় যেই আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তাদেরকে তো ধরতে পারেনি, এইসব চুনোপুটিকেও ধরতে পারেনি, কিন্তু দেশকে যখন অস্থিতিশীল করার সময় আসে তখন কিন্তু সবাই করে। দেখা যায় যে আমাদের কমেন্ট সেকশনে ঢুকলে বা বিভিন্ন পোস্ট, তাদের আলাদা বিভিন্ন গ্রুপ আছে, আমি দেখেছি যে এইসব গ্রুপে তারা বিভিন্ন ধরনের প্ল্যান করে কিভাবে তারা দেশকে অস্থিতিশীল করবে। তারা বিভিন্ন ভাবে দেশের বিভিন্ন জায়গায় এটাকে অস্থিতিশীল করার চেষ্টা করে। তো অবশ্যই এই 1 বছরে সরকারের উচিত ছিল এদেরকে অন্তত বিচারের আওতায় আনা, এদেরকে জেলে ভরা, কিন্তু এখনো তারা বাইরে ঘুরছে। এখন এর আহ দায় অবশ্যই সরকারের, এবং এর যে পরিণতি তা এই সরকারকে এখন ভুগতে হচ্ছে। এই যে আজকে কোনো কারণ ছাড়া দেশে এরকম একটা মানে কেওয়াস লেগে গেল, এর জন্য তো এই সরকারই দায়ী। আর এই যে বিগত যে স্বৈরাচার আছে, এই যে খুনি হাসিনা তার যেই নেতাকর্মীরা আছে, এই এরা সবাই দেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা লাগে তারা তাই করবে। এখন ইট ইজ হাই টাইম যে সরকার আসলেই কোনো ব্যবস্থা নেবে এদের বিরুদ্ধে। যদি সরকার এখনো ব্যবস্থা না নেয়, তাহলে আমার মনে হয় না এই সরকার আগামী এই ফেব্রুয়ারি পর্যন্ত টিকতে পারবে, বা একটি ভালো নির্বাচন দেওয়ার জন্য হলেও এই যে সন্ত্রাসী, আমরা জানি যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, এই নিষিদ্ধ সংগঠনের যে সন্ত্রাসীরা আছে তাদেরকে যদি এখনো বিচারের আওতায় না আনতে পারে, এখনো না জেলে ভরতে পারে, এই দেশকে কোনোভাবে শান্ত করা যাবে না। এই দেশের একটা ভালো নির্বাচনও কখনো হবে না। এর জন্য এই সরকারের অনেক অনেক এখন কাজ। এই সরকারকে, এই বিগত সরকারের যেই দোসর আছে তাদেরকে জেলে ভরতে হবে, বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর যেই আহ অস্ত্র আছে সেগুলো আধুনিকায়ন করতে হবে। তারপরে শুধু এইদিকে না, যে রাজুক যেখানে অনিয়ন মানে কোন একটা অনুমোদন দিয়ে দিল কোনো কারণ ছাড়া, অযৌক্তিকভাবে অনুমোদন দিয়ে দিল, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলো দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর দিয়ে ভরা, এদেরকেও তার সংস্কার করতে হবে। তো সরকারের কাজের লিস্ট ছিল অনেক বড়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার আসলে তার কিছুই এখন পর্যন্ত করতে পারেনি। আমরা
আশা করি যে আগামী নির্বাচনের আগে সরকার আসলে যে মিনিমাম সংস্কার এসব প্রতিষ্ঠানের যে সংস্কার এটা করবে, না হলে এর জন্য আমাদের এই দেশকে অনেক লম্বা সময়ে ভুগতে হবে। সর্বশেষ যদি আমি বলি আসলে এই যে আপনার যে বাজেট যেগুলো আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে মানে আপনার সশস্ত্র বাহিনী যারা পায়, এটা আসলে অস্ত্র না কিনে কেন আসলে শুধুমাত্র অফিসারদের অধিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের ঢাকায় তাদের একটা বাসস্থান করে দেওয়ার জন্য কেন আসলে ব্যয় করা হয়? বা আপনি দেখেন ঢাকার আশেপাশে কোনো নদী নাই, কোনো সমুদ্র নাই, অথচ নৌবাহিনীর হেডকোয়ার্টার ঢাকায়। আপনার হচ্ছে বনানীর এখানে তো একটা আছে, আবার পূর্বাচল এক্সপ্রেস এর পাশেও কিন্তু নৌবাহিনীর সম্ভবত একটা হেডকোয়ার্টার বা কোন একটা বড় একটা কিছু আছে। তো আবার আপনি দেখেনি যে এয়ারবেস ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় একটা তেজগাঁওতে আপনার এয়ারপোর্ট আছে, আবার হচ্ছে আপনার আহ, আহ, যেটা হচ্ছে আমাদের ঢাকা যে এয়ারপোর্টটা সেটার পাশে আবার আপনার বিমান বাহিনী এয়ারবেস যেটা। তো এই বিষয়গুলো আমার মনে হয় কি যে ঢাকা থেকে এই জিনিসগুলোকে আসলে দূরে নিয়ে যেতে হবে। এবং দেখেন এই যে যতবারই আসলে এই যে বিমান দুর্ঘটনা ঘটে, অধিকাংশবারই কিন্তু আসলে পাইলট যিনি থাকেন তিনি কিন্তু আসলে শহীদ হন। তো এই যে এত মেধাবী চৌকস পাইলট যারা বাংলাদেশ বিমান বাহিনীর গর্ব, তারা যদি আসলে এরকম ভাবে নিহত হতে থাকেন, মারা যেতে থাকেন, তাহলে তো বাংলাদেশ বিমান বাহিনী একটা সময় গিয়ে এই মেধাবী পাইলটদেরকে হারাবে। তখন বাংলাদেশ বিমান বাহিনীর একেবারেই বলবো যে মেরুদণ্ড ভেঙে পড়বে। তখন কিন্তু সেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ হবে। আমি মনে করি এই জায়গাটায় আসলে নিরাপত্তার এই জায়গাটায় আমি মনে করি যে আসলে আরো জোরদার করা উচিত। এবং সর্বশেষ যদি আসলে বলি যে আজকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যে 6 দফা আসলে দাবি তারা জানিয়েছিলেন, এর মধ্যে 3টি দাবি ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা শুরু করে দিয়েছে, এবং বাকিগুলোও 6 দফা তো মেনে নিয়েছেই, এগুলো নিয়ে কাজ করবে। যেটা হচ্ছে আপনার নিহতদের এবং আহতদের নির্ভুল তথ্য এবং সঠিক তথ্যের জন্য একটা বুথ মাইলস্টোন কলেজে করা হয়েছে। এছাড়াও শিক্ষকদের গতকালকে একটা ভিডিওতে দেখা গিয়েছে যে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডা হয়েছে সেনাবাহিনী, সেখানে গায়ে হাত তোলা হয়েছে, সেটার জন্য কিন্তু চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক পেজ সেখান থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আমি মনে করি যে শিক্ষার্থীদের এখন বোঝা উচিত যে আসলে এখন যদি আসলে তারা ভুল কোনো ডিসিশন নেয় বা এই জায়গায় আমি আরেকটা বিষয় অ্যাড করবো, সেটা হচ্ছে এডটেক বিভিন্ন টিচার আছে, ইউটিউব ভিত্তিক টিচার যারা আছে, এই বিভিন্ন ইস্যু নিয়ে ছাত্রদেরকে উস্কায় দেয়, তাদের নিজেদের ফেসবুকের ফলোয়ার্স বাড়ায়, পেজের ফলোয়ার্স বাড়ায়, যেন কয়দিন পরে গিয়ে এই স্টুডেন্টদের কাছে তারা অধিক পরিমাণে কোর্স বিক্রি করতে পারে। এবং আমি মনে করি যে এরা আসলে শিক্ষক না, এরা আসলে অমানুষ, যাদের কারণে আসলে শিক্ষার্থীরা আরো বেশি পরিমাণে বিভ্রান্ত হয়। এবং আজকে অনেক এডটেকের অনেক এই ছোটখাটো শিক্ষকরাও গিয়েছে, যারা যাদের কারণে কিন্তু আসলে শিক্ষার্থী আরো বেশি পরিমাণে গিয়েছে। এবং শিক্ষার্থী বেশি পরিমাণে যার কারণে কিন্তু এই যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের এই যে দোসর যারা বা সন্ত্রাসী যারা ছিল, এরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের সুযোগ নিয়ে কিন্তু আজকে আরো বড় ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। যদিও আমার মনে হয় এখন পর্যন্ত হয়তো বা পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছে, তবে এই যে ক্ষয়ক্ষতিগুলো হলো, সচিবালয়ে গিয়ে এই যে ভাঙচুরগুলো হলো, বা এই যে একটা অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হলো, এটার ফলে কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা সেটা কিন্তু আসলে আরো বেশি প্রকাশ পেয়ে, এবং যেটা কিন্তু আসলে মানুষের মনে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে ভালোবাসা বা শ্রদ্ধা বা যে ভরসা ছিল সেটা কিন্তু আসলে দিন দিন কমে যাচ্ছে। এবং সর্বশেষ বর্তমানে যে বড় রাজনৈতিক দল তারা যেটি চাচ্ছে যে আসলে দ্রুত নির্বাচন দিয়ে যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন চলে যায়, সেই দিকেই কিন্তু আসলে ধাপে ধাপে যাচ্ছে। তো আমি মনে করবো যে গতকালকে বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে, ছোট ছোট বাচ্চা এবং বাংলাদেশে যেটা হয় যে প্রতিবারই আসলে লাশ নিয়ে আসলে রাজনীতি করা হয়, যেটা এবারও হয়েছে। আমি মনে করি যে আমরা যেহেতু বলছি যে নতুন বন্দোবস্ত রাজনীতি বা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করতে চাই, তো আমার মনে হয় যে এই বিষয়গুলোর প্রতি আসলে পরবর্তীতে যে সরকারই আসুক এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এবং দুর্ঘটনা যেই জায়গাটা হবে আমার মনে হয় সেই পুরো জায়গাটা আসলে 47 ধারা আপনার জারি করে দিয়ে পুরো জায়গাটা আসলে মানুষ শূন্য করে দিতে হবে, যেন শুধুমাত্র সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিস সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গিয়ে সেখানে আপনার কার্যক্রম করতে পারে। এবং আহ যারা আসলে এই যে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যারা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যে সকল ছোট ছোট বাচ্চারা সহ সেখানকার স্টাফ এবং শিক্ষক শিক্ষিকা যারা এখনো হাসপাতালের বেডে যারা আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাদের দ্রুত আসলে সুস্থতা কামনা করছি। আপনি যদি সর্বশেষ কিছু বলেন। হ্যাঁ, এখন এরকম দুর্ঘটনা আসলে কখনোই কাম্য নয় যে এত ছোট ছোট বাচ্চা যারা ছুটছুটে পড়ে, বাবা মায়ের একমাত্র সন্তান, দেখা যায় যে ফ্যামিলির 2-3 বাচ্চা একসাথে পড়ে সবাই মারা গিয়েছে। আসলে এই ধরনের দুর্ঘটনা আমরা কখনোই চাই না যে কোনো মায়ের কোল খালি হোক, এরকম বাচ্চারা এরকম কষ্ট করে মারা যাক। এরাই আমাদের ভবিষ্যৎ, এরা নেক্সট জেনারেশন। তো আমি এখন আসলে আমাদের দেশের দেখা যায় যে
রাজনৈতিক দলগুলোতেও যারা রয়েছে তাদেরও নীতি নৈতিকতার অভাব রয়েছে। আমাদের যে উপদেষ্টা মন্ডলী রয়েছে এখানেও তাদের পলিসি মেকিং এ আসলেই খুবই মানে ভালো অবস্থায় তারা এখন নেই। আমি চাই, আমি আশা করছি যে বর্তমান যে সরকার রয়েছে তারা আসলেই এইসব ব্যাপারে কোনো না কোনো ধরনের ব্যবস্থা নিবেন, যেটা আমাদের এখন খুবই খুবই প্রয়োজন। প্রথমত প্রয়োজন এদের সুচিকিৎসা, এরপরে প্রয়োজন একটি ভালো তদন্ত। আমরা বিগত সরকার আমলে যেসব তদন্ত দেখেছি আসলে সবই ছিল নাটক, বা এখানে কোনো ধরনের ভালো তদন্ত আমরা দেখিনি, তদন্তের রিপোর্ট দিয়ে অনেক সময় প্রকাশ হয়নি। আমরা চাই যে এই সরকার আমলে এরকম কোনো ধরনের আমাদের সাথে এরকম কোনো ধরনের নাটক না করা হোক। আমরা চাই যে এই সরকার জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করুক, আর ভবিষ্যতে যাতে এরকম কোনো কিছু না হয় এর জন্য যা যা আহ ব্যবস্থা নেওয়া দরকার তা এই সরকার নিক, এবং আমাদের যে পরবর্তীতে যেসব সরকার আসবে, যারা আসবে তারা যাতে এইসব বিষয়ে সোচ্চার থাকে যে কোনো ধরনের দুর্নীতিবাজ হোক, দুর্নীতিবাজ কাউকে আমরা এরকম চেয়ারে বসাবো না যারা হলো টাকার বিনিময়ে এরকম কোনো অনুমোদন দিয়ে দেবে। তাদের একটি স্বাক্ষর দেখা যায় এরকম এতগুলো মানুষের প্রাণ নিয়ে নিল। তো আমরা চাই না যে বাংলাদেশ এরকম কোনো ঘটনার মধ্যে দিয়ে আবার যাক। অলরেডি যে ঢাকা শহরের অবস্থা মানে খুবই অনিয়ন্ত্রিত ভাবে এখানে বিল্ডিং গড়ে উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠান, ভবন, হাসপাতাল গড়ে উঠেছে। তো আমাদেরকে বিগত সরকারের আমলে যেসব সমস্যা ছিল সেগুলোই দূর করতে হবে, আর নতুন সমস্যা তার উদ্ভূত হবে। এর জন্য আমাদের আসলে সবার মধ্যে একতা প্রয়োজন, নীতি নৈতিকতা প্রয়োজন, সবার মধ্যে দেশপ্রেম প্রয়োজন, মানুষের জন্য ভালোবাসা প্রয়োজন। আশা করছি যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা অসুস্থ এখন হসপিটালে আছে আশা করি তারা দ্রুত চিকিৎসা নিয়ে মায়ের কোলে ফিরে যাবে। এবং এই সরকারের প্রতি আহ্বান থাকবে যে আপনারা আহ এই দেশের যে এখন পচে গলার যে সিস্টেম, যে সিস্টেমটা এরকম পচা গলার সিস্টেম যার কারণে আমাদের বারবার এরকম দুর্ঘটনা দেখতে হচ্ছে, তা অবশ্যই আপনারা এটা নিয়ে কোনো ব্যবস্থা নেবেন, চেষ্টা করবেন সিস্টেমকে ভিতর থেকে ঠিক করার। আর বিমান বাহিনীতে যে এত বছরেও কেন এই ধরনের বিমান চালু আছে, কেন নতুন বিমান ক্রয় নিয়ে আলোচনা হয় না, কেন এখানে কি আসলে ঠিকমতো মেরামত হয়েছিল কিনা, এসব বিষয়ে আশা করি ভালো করে তদন্ত হবে। আর যেসব যদি কেউ এর সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সরকারের আসলে একটি কঠোর অবস্থান নিতে হবে। বর্তমানে দেশে যে পরিস্থিতি এই সময় আশা করি সরকার কঠোরভাবে সবকিছু দমন করবে। বিগত যেই ফ্যাসিস্টরা ছিল তাদেরকে কোনোভাবেই আর এখানে স্পেস দেওয়া হবে না। আশা করছি তাদের যে তাদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে। আগামীকাল খুব সম্ভবত 12টায় একটি সমাবেশ রয়েছে শিক্ষার্থীদের, যেখানে তারা এইসব দাবি উত্থাপন করবে। এক্ষেত্রে ছাত্রলীগ বা আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বা দোসরদের আনাগোনা থাকতে পারে। সেক্ষেত্রে আশা করবো যে শিক্ষার্থীরা এই বিষয়ে সজাগ দৃষ্টি থাকবে, যাতে কোনো ধরনের আওয়ামী লীগের দোসর তোমাদের এই আন্দোলনের মধ্যে ঢুকে তোমাদের আন্দোলনকে স্যাবোটেজ না করতে পারে, নিজেদের সুবিধা আদায় না করতে পারে। তোমাদের প্রতি এটাই আমার কামনা। আশা করছি তোমরা সরকারের যে এইসব দাবি রয়েছে সরকারের প্রতি সেসব যখন মেনে নিবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাবে। এবং আমরা দেখেছি যে এইচএসসি পরীক্ষার পরবর্তী পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তো আমি চাই না যে তোমরা নিজেদের কোনো স্বার্থের জন্য সরকারের উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করো, কারণ এর ফলে পরবর্তীতে মবক্রেসি বেড়ে যায়। কোনো এরকম অযৌক্তিক আন্দোলন হলে যৌক্তিক যেসব আন্দোলন সেগুলো ধামাচাপা পড়ে যায়। তো এটাই ছিল আমার আলোচনা। আশা করছি যে সরকার এই বিষয়ে যে যে ধরনের ব্যবস্থা নিতে হবে তা গ্রহণ করবে। দর্শক মন্ডলী, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং সর্বশেষ যেটাই বলবো যে আসলে শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সুবিধাভোগী যারা আসলে যেটা চাইছে ওই দিকে যেন ফাঁদে পা না দেয়, এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে যেন শিক্ষার্থীরা না জড়ায়। সুনির্দিষ্ট যে দাবিগুলো আছে শুধুমাত্র সেইগুলো যেন উপস্থাপন করে এবং সেগুলো আদায়ের জন্য যেন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার ক্রিয়েট করে। আজকে আমাদের এই বিতর্ক সন্ধ্যা আমরা এখানে শেষ করছি। আপনাদের সকলকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।